নামাজ পড়ে তারপর ইরার সাথে দেখা করতে যাবে। তুমি জানতে চকলেট কেক পেলে যে আমার মন ভালো হয়ে যাবে। তোমার মন ভালো করে তো আসলে আমার পার্ট টাইম জব। থ্যাংক ইউ। সরি সরি কি হলো? সত্যি আমরা চাচ্চুকে যে হাত তুললে না? এটা আমাদের ইরা কি ভীষণ মন খারাপ করেছিল, তাই না? আর আবরার এসে দেখো নিমিষে ওর মন ভালো করে দিয়েছে। ওদের মধ্যে বিয়ে হলে কেমন হয়? তুমি আমাকে তোমার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দিতে বলছো, তাই তো? ভাইয়া, আমি এটা বোঝাতে চাচ্ছি না। আমার জীবনের সব সিদ্ধান্ত আমার পরিবার নেয়, আর বিয়ের মতো সিদ্ধান্তটাও আমার পরিবারই নিবে। চোখের দিকে তাকিয়ে তুমি কখনো মিথ্যে বলতে পারো না। তুমি কি আমার চোখে তোমার জন্য আত্মবিশ্বাস দেখতে পাচ্ছ না? তুমি দেখতে পাচ্ছ না আমার চোখ বলছে আজ যদি আবরার মিটিংয়ে যায় তাহলে সে সাকসেস হয়ে আসবে। আমার এই আত্মবিশ্বাসটা ভাঙতে দিও না। তুমি জানতে চকলেট কেক পেলে যে আমার মন ভালো হয়ে যাবে। তোমার মন ভালো করে তো আসলে আমার পার্ট টাইম জব। থ্যাংক ইউ। সরি সরি কি হলো? সত্যি আমরা চাচ্চুকে যে হাত তুললে না? এই, তোমার সাথে কি আমার প্রেমিক প্রেমিকা সম্পর্ক? হ্যাঁ আবরার, ও আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বাবা, একা একা কি ভাবছিস আর হাসছিস? না মা, ওই যে স্কুল লাইফের ফ্রেন্ডের কথা মনে পড়ে গেল, মজার দিনগুলো। কি কথা মনে পড়লো শুনে? বাঙ্ক করতাম না মাঝে মধ্যে, ওইটাই। ওটি তো ইংলিশ মিডিয়াম স্কুলে, ওখানে তো বড় বড় দেয়াল আর কাঁটাতার, আর তোর বাবা একেবারে স্কুলের ভিতরে ঢুকে দিয়ে আসতো। তুই কিভাবে বাং করতি? মিথ্যা কথাটাও ঠিক মতো বানিয়ে বলতে শিখলি না, না? ইচ্ছে বলছে না। সবই বুঝি, বয়স তো আর এমনি এমনি হলো না। মেয়েটাকে হ্যাঁ? মেয়েটাকে কোন মেয়ে? মানে মেয়ে আসলো কোথা থেকে? যার কথা ভেবে হাসছিস। মা কোনো মেয়ে না, আমি বললাম না ফ্রেন্ডদেরকে নিয়ে ভাবছিলাম, আসলেই ফ্রেন্ডদেরকে নিয়ে ভাবছিলাম মা। আচ্ছা ঠিক আছে, মানলাম। যদি কোনো মেয়েকে ভালো লাগে সবার আগে মাকে এসে বলবি, ঠিক আছে? মাকে বলবো। আচ্ছা শোন, হ্যাঁ। আজকে দুপুরে কি খাবি? দুপুরে তেমন কিছু না, মানে যেটা করে খালা ওটাই। না না, আজকে আমি ঠিক করেছি তোর পছন্দের মেনু রান্না করা হবে। না অত কিছু দরকার নেই, তুমি খালাকে বলো তাহলে যেটা রান্না করছিল ওটার পাশাপাশি আমাকে জাস্ট একটা ফ্রুট স্যালাড যেন করে দেয়। তোর কি ডায়েট চলছে? ফ্রুট সালাদ খাবি যে? রাইট, নেক্সট উইক থেকে জাস্ট খেতে ইচ্ছে বলবো। আচ্ছা ঠিক আছে, আমি খালাকে বলবো করে দিতে। আচ্ছা, তোর বাবার কাছে শুনলাম তুই নাকি তোর খালার বাসায় কি কাহিনী করেছিস। ওহ ও আল্লাহ, তো লিমিকে সরি বলতে ভুলে গেছি। এখনো সরি বলিসনি? হ্যাঁ মানে খেয়াল ছিল না আর কি। আমার ছেলেটা যে কবে বেখেয়ালি হয়ে গেল। আমি ভাবছিলাম কি যে সরিটা যদি ওভার দ্য ফোন বলি ওটাও একটু রুড হয়ে যায়, সামনাসামনি বলাটা বেটার। তোমার কি মনে হয়? আচ্ছা ঠিক আছে বাবা, মনে করে বলিস, ভুলে যাস না। হ্যাঁ কে? দাদু আর চাচ্চু, দেখো আমার আঙ্গুল কেটে গেছে। কিভাবে কাটলো? দেখো, হায় হায়, ব্লিডিং হচ্ছে, ব্যথা করছে। আমি একটা ফুল ছিঁড়তে গিয়েছিলাম, ওতেই আঙ্গুল কেটে গিয়েছে। ওই ফুলটা অনেক এই বাসে কেউ নেই? কোথায় সবাই? কি ব্যাপার, কেউ আসছে না কেন? পায়েস চল তো, আমি নিয়ে যে হাসপাতালে যাবো। চাচ্চু আর দাদু, তোমরা তো দেখি সত্যিই ভয় পেয়েছো। এটা তো আসলে সস, রক্তের জায়গায়। খেতে খুবই মজা। এটা সস? পায়েস, হোয়াট ইজ দিস? মজা লাগছে এটা তোমার কাছে? হ্যাঁ, বাচ্চা একটা ছেলে কি ধরনের মজা করা উচিত এটা পর্যন্ত বলছে না। আবরার,
আপনার কাঁদছে না, তুই এভাবে রেগে যাচ্ছিস? না না, রাগাটা স্বাভাবিক না। হ্যাঁ, এটা বাচ্চাদের মজা না। আহা আপনার, তুই একটু বস তো, বস। আমার বসতে হবে না। কি কাঁদছো কেন তুমি? একদম চুপ চুপ। মায়ের কথা শুনতে হয় বাবা, একটু বস। বস বাবা, বস বাবা, বস। দাদু, তুমি কেঁদো না দাদু। হ্যাঁ, ওই যে তুমি এখন যাও, চাচু পরে তোমাকে ডেকে চকলেট দিয়ে দেবে, তখন মনটা ভালো হয়ে যাবে, ঠিক আছে? যাও। আপনার রাগ কমেছে বাবা? সময় লাগে, কমছে, সমস্যা নেই। তুই চাইলে শুয়ে পড়তে পারিস। সমস্যা নেই মা, আমি ঠিক আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শোন বাবা, হাদিস শরীফে আছে যখন তুমি রেগে যাও তখন যদি তুমি দাঁড়িয়ে থাকো তাহলে বসে পড়বে, আর তাতেও যদি তোমার রাগ না দমে তাহলে তুমি শুয়ে পড়বে। এই জন্য তোকে আমি বসতে বলেছি, আর রাগ যেহেতু কমছে না এই জন্য তোকে আমি শুয়ে পড়তে বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাগ আসে শয়তানের কাছ থেকে, শয়তান আগুনের তৈরি, এই জন্য রাগ নিভাতে পানির প্রয়োজন। তাই রাগ আসলে প্রয়োজনে অজু করে নিতে হবে। তুই চাইলে অজু করে নিতে পারিস। পায়াস তো বাচ্চা ছেলে, ওর উপর এভাবে রাখতে হয়? এখন মনে হচ্ছে একদম ঠিক হয়নি। আসলে এমন একটা মজা হঠাৎ করে নিতে পারিনি, খুব ভয় পেয়ে গেছিলাম। ওকে তো নিজের সন্তানের মতোই মনে করি। আচ্ছা, আমি সরি বলে দেবো, কথা বসে দেয়। আমি বুঝি বাবা, তুই তাহলে একটু বস, আমি আসি। মিজান ভাই, আপনার শরীরটা কেমন আছে? আল্লাহর রহমতে সেটা ভালো। আমার ইমরানের তো ব্যাংকে চাকরি হয়েছে, তাই সেই খুশিতে আপনাদের বাসায় মিষ্টি নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগলো ইমরানের চাকরিটা হয়ে গেছে। মিজান ভাই, ভাবি, আপনাদের সাথে আমার একটা কথা ছিল। কি কথা ভাবি? আমি চাই আমার ছেলে ইমরানের সাথে আপনাদের মেয়ে লিমির বিয়েটা হয়ে যাক। আসলে ইমরান গতকালকে আমাকে জানালো যে আপনাদের মেয়ে লিমিকে নাকি তার খুব পছন্দ। আসলে এখন তো ছেলেটার চাকরি হয়ে গিয়েছে, তাই আমি ছেলেটার বিয়ে নিয়ে দেরি করতে চাচ্ছি না। এই কথা শোনা মাত্র আমি আর দেরি করিনি, সরাসরি বিয়ের প্রস্তাব নিয়ে আপনাদের বাসায় চলে এসেছি। মিজান ভাই, আপনি তো এবারের কর্তা, আপনার মতামতটা কি? আমার মতামতের আগে আমার মেয়ের আর আমার স্ত্রীর মতামত নিতে হবে। ওরা দুজন যে সিদ্ধান্ত নেবে সেটাই আমার মতামত।
রাবেয়া, তোমার কি মতামত? ভাবি আসলে আমি আমার মেয়ের বিয়ে এখন দিতে চাচ্ছি না, ওর পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত। কেন ভাবি, আমার ছেলেকে কি আপনাদের অপছন্দ? আল্লাহ আল্লাহ ভাবি, আপনি কি বলছেন? এটা অপছন্দ হতে যাবে কেন? আর তাছাড়া আপনি এরকম কথা কখনোই ভাববেন না। বিষয়টা হলো যে আমি আমার মেয়ের পড়াশোনাটা আগে শেষ করতে চাচ্ছি। আমার মেয়ে তো খুব ভালো ছাত্রী, তাই চাচ্ছি যে ও ভালোভাবে পড়াশোনা করে একটা চাকরি করে। আর তাছাড়া আমার আত্মীয় স্বজনের ছেলে মেয়েরাও অনেক লেখাপড়া করে তারপরে ভালো ভালো চাকরি করছে। সে জায়গায় আমার মেয়েটা যদি পড়াশোনা কম করে তাহলে তো ওদের সাথে টিকতে পারবে না। ও আচ্ছা, এই কথা। মেয়ের পড়াশোনা নিয়েই তো এত চিন্তা। ভাবি, আমি আমার বড় ছেলের বউকে কিন্তু পড়াশোনার সব খরচ দিচ্ছি, ওকে পড়াশোনা করাচ্ছি। লিমির পড়াশোনা নিয়ে কোনো সমস্যা হবে না। ওর পড়াশোনার সমস্ত খরচের দায়িত্ব আমরা বহন করব। আসল কথা হচ্ছে আমরা 5 ভরি স্বর্ণ দিয়ে রিমিকে বরণ করে নিয়ে যাব। আর ইসলামে বলা হয়েছে মেয়ের পরিবারের পক্ষ থেকে কোনো খরচ নেওয়া উচিত না, তাই বিয়ের সকল খরচ আমরা পাত্রপক্ষ বহন করব। ভাবি, আমাদের তো বহুকাল ধরে আপনারা চেনেন, দেখে আসছেন, আমরা কেমন সেটাও তো আপনারা জানেন। না না ভাবি, সেটা আর বলতে হবে না। আমরা একই এলাকার মানুষ, আর আমি জানি আমাদের এলাকার প্রত্যেকটা মানুষই খুব ভালো, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে ভাবি, আমার মেয়ের বিয়েটা আমি এখন দিতে চাচ্ছি না। আসলে আপনি যেহেতু প্রস্তাবটা নিয়ে এসেছেন, তাই আপনার সম্মানে আমি আমার মেয়ের সাথে কথা বলবো। আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই না হয় হবে। তাহলে আজকের মতো আসি। জি, আসসালামু আলাইকুম। বিষয়টা কি? তোমার তো কোনো মতামতই শুনলাম না। আমার আবার মতামত কি? তোমরা যে সিদ্ধান্ত নেবে সেটাই আমার মতামত। বাবা, এত বছরের সংসারের জীবনে তুমি যা সিদ্ধান্ত নিয়েছো তাই হয়েছে। কোনোদিন তো এইভাবে বলোনি যে আমার আর আমার মেয়ের সিদ্ধান্তই সবকিছু। হঠাৎ করে তোমার এই আচরণে আমি একটু অবাকই হয়ে গেলাম। মনে হচ্ছে আমার একটা গুরুত্ব তোমার কাছে আছে। বাইরের মানুষের সামনে তুমি ভালোই আমাকে একটা গুরুত্ব দিলে। অবশ্য রূপা ভাবিও মনে হয় অবাক হচ্ছে। রূপা ভাবির চেহারা দেখে তাই মনে হচ্ছিল। তার চেয়ে অবাক হয়েছি আমি তোমার এই আচরণ। এতে অবাক হওয়ার কি আছে? এতদিন তোমাদের উপর মতামত চাপিয়ে দিতে দিতে এমন হয়েছে যে তোমাদের মতামত নিতে গেলে তোমরা অবাক হয়ে যাও। তারপর না আমার কেমন যেন একটা ভয় করছে। কিসের ভয়? সেটা তোমাকে বলা যাবে না, তবে ভয় একটা করছে, সাংঘাতিক একটা ভয়। ও দাদু ভাই, হুম? তুমি কি রাখাল বালক আর বাঘের গল্পটা শুনেছো? না দাদু ভাই, আমি তো ওই গল্পটা শুনিনি। এক দেশে একটা রাখাল বালক ছিল। সে বনের ধারে গরু চড়াতো। একদিন রাখাল বালক হঠাৎ বাঘ এসেছে বলে চিৎকার করতে থাকে। আর গ্রামবাসী ভাবলো সত্যি সত্যি বাঘ এসেছে। তারা লাঠি, সোঁটা, দা, কোরাল নিয়ে
রাখাল বালককে বাঁচাতে চলে গেল। গিয়ে দেখলো রাখাল বালক হাসছে, আসলে তো কোনো বাঘ আসেনি। তারা হতাশ হয়ে ফেরত আসলো। এরপরে কয়েকদিন পরে আবার রাখাল বালক বাঘ এসেছে বলে চিৎকার করতে থাকলো। গ্রামবাসী তো সহজ সরল, তারা মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে। তারা দৌড়ে গেল রাখাল বালককে বাঁচাতে। গিয়ে দেখে রাখাল বালক হাসছে আর বলছে, কেমন মজা করলাম তোমাদের সাথে, বলো কেমন মজা করলাম। রাখাল বালকটা এত দুষ্টু ছিল। গ্রামবাসী রেগে হতাশ হয়ে চলে আসে। এরপরে একদিন সত্যি বাঘ চলে আসলো। সত্যি সত্যি? হ্যাঁ, আর রাখাল বালকটা প্রাণপণে চিৎকার করতে থাকলো, বাঘ এসেছে, আমাকে বাঁচাও, তোমরা আমাকে বাঁচাও। কিন্তু গ্রামবাসী কেউ তো তার কথা বিশ্বাস করলো না, কেউ আর তাকে বাঁচাতে গেল না। বাঘটা, রাখাল বালক, গরু সবাইকে মেরে ফেলল। আচ্ছা দাদু ভাই, রাখাল বালককে কেউ বাঁচাতে আসলো না কেন? দাদু ভাই, দুনিয়াতে সবচেয়ে কঠিন বিষয় কি জানো? কি দাদু ভাই? দুনিয়াতে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে মানুষের বিশ্বাস অর্জন করা আর মানুষের বিশ্বাস ধরে রাখা। রাখাল বালক তো 2 বার গ্রামবাসীকে ঠকিয়ে সেই বিশ্বাস হারিয়ে ফেলেছে। একবার বিশ্বাস হারিয়ে গেলে সেটা অর্জন করা অনেক কঠিন ব্যাপার। তোমার আজকের ঘটনাটা সেই রাখাল বালক আর বাঘের গল্পের মতন হয়ে গেছে। দাদু ভাই, আমি তো ওদের সাথে পান করেছি, আমি তো ওদের ঠকাইনি। কিন্তু তুমি তো মজা করার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছো। শোনো, জীবনে যে কাজে মিথ্যা কথা বলতে হয় সে কাজ থেকে পিছিয়ে আসতে হবে। তুমি যেমন আজকে মজা করার জন্য বললে তোমার আঙ্গুল কেটে গেছে, শোনো, যদি কোনোদিন সত্যি তোমার আঙ্গুল কেটে যায় তাহলে সে কথা কি কেউ বিশ্বাস করবে? না, কেউ তো বিশ্বাস করবে না। তাহলে আর কখনো এরকম মজা করবে, সব সময় সত্য কথা বলি। দাদু ভাই, তুমি কি জানো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি কি ছিল? কি ছিল দাদু ভাই, আমাকে বলো। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারি আর বিশ্বস্ততার জন্য আরবের কাফের মুশরিকরা তাকে আলামিন বা সত্যবাদী উপাধি দিয়েছিল। শোনো, তুমি যদি সবসময় সৎ থাকো তাহলে তোমার এই গুণাবলীর জন্য শত্রুরাও তোমাকে ভালোবাসবে। তোমার চাচু তোমাকে চকলেট দিয়েছে না? হ্যাঁ দাদু, আমাকে অনেকগুলো চকলেট দিয়েছে। তোমার চাচু তো তোমাকে ভালোবাসে, তাই একটু রেগে গিয়েছি। তুমি তো কান্না করছিলে। শোনো, এই ঘটনাটা ভেবে তুমি আর মনে কোনো কষ্ট রাখবে না। না না, আমি ভুলে গিয়েছি, আমার তো মনেই নেই ঘটনাটা। ভেরি গুড। চলো, আজকে তোমাকে টগি ফান ওয়ার্ল্ডে নিয়ে যাব। কি দাদু ভাই, আসলেই? হ্যাঁ, আসলে আমরা সবাই টগি ফান ওয়ার্ল্ডে যাব। যাও, তৈরি হয়ে এসো। ইয়ে, আমরা টগি ফার্মে যাব, কি মজা। আমি ইরাকে পছন্দ করি। দিনরাত শুধু ইরার চিন্তা মাথায় ঘোরে। হ্যাঁ, তুই ইরাকে পছন্দ করিস? মানে বলেছিলিস তো আমাদেরকে যে তুই প্রেম করবি না, ডিরেক্টলি বিয়েই করবি, তাই তো? ভাবি, মানে বিয়ে করার জন্য আবরারকে, এই আবরারকে, মানে তোমরা আর কাউকে পেলে না? আচ্ছা, আমাকে কি তোমার পছন্দ হয় না? ভালো লাগে না আমাকে? আমি আপাতত আমার পড়াশোনাটা নিয়ে ব্যস্ত থাকতে চাই। তুই ছোটবেলায় পুতুল খেলতিস,
একটা পুতুলের নাম রাখতিস লিমি আর একটার নাম রাখতিস আবরার। ছোট ছিলাম দেখি আবরা আবরা করতাম।